আজ সকালে ধরুন ট্রাফিক জ্যামে বসে যখন প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম, মানে বাসে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আগামীকালের কোনো মিটিং নিয়ে দুশ্চিন্তা করছিলাম। সবারই এমন হয়। ঠিক। তো তখন কি একবারও মনে হয়েছিল যে এই এলোমেলো বিরক্তিকর চিন্তাগুলো আসলে আক্ষরিক অর্থেই আমাদের আগামীকালের বাস্তবতা লিখছে? এটা কিন্তু খুব গভীর একটা কথা। হ্যাঁ, আমরা সাধারণত আমাদের মনকে একটা মুভি থিয়েটারের পর্দার মতো মনে করি, তাই না? একদম। আমরা ভাবি বাইরের পৃথিবীতে যা ঘটছে মন শুধু সেটা বসে বসে দেখছে। আর শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে। কিন্তু যদি বিষয়টা সম্পূর্ণ উল্টো হয়, যদি আমাদের মন কোনো পর্দা না হয়ে বরং সেই প্রজেক্টরটা হয়। আরে হ্যাঁ, দারুণ একটা তুলনা। প্রজেক্টর যা নিজেই আলো ফেলে সামনের দৃশ্যগুলো তৈরি করছে। হ্যাঁ, আর জেনিভিয়েভ বেহরেন্ডের লেখা বিখ্যাত ক্লাসিক বই ইয়র ইনভিজিবল পাওয়ার ঠিক এই যুগান্তকারী দাবিটিই করেছে। এটি কোনো সাধারণ বই নয়, বরং এটি হল মনস্তাত্ত্বিক আত্ম-উন্নয়নের একেবারে গোড়ার দিকের একটি শক্তিশালী দলিল। তো আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। চলুন। এই বইয়ের একদম কেন্দ্রে থাকা থিমটি কিন্তু খুব সহজ, অথচ অভাবনীয় রকমের শক্তিশালী। থিমটা হলো আমাদের চিন্তাই আমাদের জীবন তৈরি করে। আমরা আমাদের মনের ভেতরে যা ভাবি, বাইরের পৃথিবীতে ঠিক সেটাই বাস্তব হয়ে ধরা দেয়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই বইটির ঐতিহাসিক আর তাত্ত্বিক প্রেক্ষাপটটা। মানে আমরা যদি ঊনবিংশ শতাব্দীর শেষের দিকের নিউ থট মুভমেন্ট বা নতুন চিন্তা আন্দোলনের দিকে তাকাই, ওটা তো অনেক আগের কথা। হ্যাঁ, তবে দেখবেন যে এটি আধুনিক সেলফ হেল্প বা আত্ম-উন্নয়ন দর্শনের একেবারে আদিরূপ। সেই সময় মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে মানুষের মনের ভেতরেই মহাবিশ্বের সবচেয়ে বড় সৃজনশীল শক্তি লুকিয়ে আছে। ওয়াও! আর জেনিভিয়ে বেহেরেন্ড খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে ইতিবাচক এবং পরিষ্কার চিন্তা কাঙ্ক্ষিত বস্তুকে আমাদের জীবনে আকর্ষণ করে। তো এটা কি কোনো জাদুর মতো কাজ করে? না না, একদমই না। এটি কোনো জাদুর মতো কাজ করে না, বা এটি কোনো ইন্টারনেট বাজওয়ার্ডও নয়, বরং এটি একটি অত্যন্ত সুশৃঙ্খল মানসিক প্রক্রিয়া। বুঝতে পেরেছি। মানুষ যখন ধারাবাহিকভাবে নির্দিষ্ট কিছু চিন্তা করে, তখন সে মূলত তার চারপাশের সম্ভাবনাগুলোকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করার ক্ষেত্র প্রস্তুত করে। এই আকর্ষণ করার বিষয়টা আসলেই দারুণ। কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে, তার পেছনের মেকানিজম বা পদ্ধতিটা নিয়ে আমাদের এই গভীর আলোচনায় একটু গভীরে যাওয়া প্রয়োজন। অবশ্যই। কারণ শুধু পজিটিভ চিন্তা করো, সব ভালো হবে এমন কথা তো আমরা প্রতিনিয়তই শুনি, তাই না? হ্যাঁ, সব জায়গায় একই কথা। তো বইয়ের প্রথম যে মূল ধারণাটি নিয়ে আমরা কথা বলতে পারি, তা হলো আমাদের মন মোটেও কোনো নিষ্ক্রিয় বা প্যাসিভ জিনিস নয়। ঠিক। বইটিতে বলা হয়েছে আমাদের চিন্তা হলো এক ধরনের ক্রিয়েটিভ পাওয়ার বা সৃজনশীল শক্তি। আমরা একটু আগে যে প্রজেক্টরের উদাহরণটি দিলাম, সেটি নিয়ে যদি আরেকটু ভাবি। মন হলো প্রজেক্টর। হ্যাঁ, মন হলো প্রজেক্টর, আর আমাদের দৈনন্দিন চিন্তাগুলো হলো সেই প্রজেক্টরের ভেতরে ঢোকানো ফিল্ম। দারুণ বলেছেন। এখন আমার একটা প্রশ্ন আছে। যদি মন সত্যিই এই প্রজেক্টরের মতো সব ফলাফল তৈরি করে, তবে নেতিবাচক চিন্তা কি মানুষের নিজের অজান্তেই তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমি একটু তর্কের খাতিরে এই বিষয়টা বলছি। যদি সবকিছুই আমাদের চিন্তা দিয়ে তৈরি হয়, তবে কেউ যখন কোনো বাস্তব বিপদে পড়ে বা কোনো ট্র্যাজেডির শিকার হয়, বুঝতে পারছি আপনি কোথায় যাচ্ছেন। হ্যাঁ, তখন কি আমরা বলবো যে সেই নিজেই নিজের এই বিপদ ডেকে এনেছে? এটি কি এক ধরনের টক্সিক পজিটিভিটি বা ক্ষতিকর ইতিবাচকতার দিকে চলে যায় না? আপনার এই সংশয়টি অত্যন্ত যৌক্তিক। টক্সিক পজিটিভিটি বা সব কিছুর জন্য ভুক্তভোগীকে দায়ী করার যে প্রবণতা, বেহরেন্ডের দর্শন কিন্তু সেটিকে মোটেও সমর্থন করে না। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, এখানে বুঝতে হবে যে চিন্তার এই সৃজনশীল ক্ষমতার নিজস্ব কোনো ভালো মন্দের বিচারবোধ নেই। এটি মহাকর্ষ বলের মতোই সম্পূর্ণ নিরপেক্ষ। গ্র্যাভিটির মতো। সে ভালো মানুষ খারাপ মানুষ দেখে না। ঠিক তাই। প্রজেক্টরে যে ফিল্ম দেওয়া হবে, পর্দায় ঠিক সেই দৃশ্যই ভেসে উঠবে। এখন বইটির মূল বক্তব্য এই নয় যে দুনিয়ার সব প্রাকৃতিক দুর্যোগ বা বাইরের মানুষের খারাপ আচরণের জন্য আমরা ব্যক্তিগতভাবে দায়ী। বাঁচালেন, এটা শোনা তো খুব স্বস্তিদায়ক। আহা, হ্যাঁ, বরং বইটি ফোকাস করে আমাদের ব্যক্তিগত প্রভাব বলয়ের ওপর। আমরা কিভাবে আমাদের ভেতরের জগৎকে নির্মাণ করি এবং সেই অনুযায়ী বাইরের জগৎকে আকর্ষণ করি। ভেতরের জগৎ। হ্যাঁ,
যখন কেউ ক্রমাগত ভয়ে, ব্যর্থতা আর দুশ্চিন্তার ফিল্ম চালাতে থাকে তার প্রজেক্টরে, তখন তার মস্তিষ্ক চারপাশের পৃথিবী থেকে শুধু সেই নেতিবাচক জিনিসগুলোকেই স্ক্যান করে বের করে। মানে সে সমাধানের বদলে শুধু সমস্যাগুলোকেই বড় করে দেখতে শুরু করে। একদম। ফলে তার নিজের নেওয়া সিদ্ধান্তগুলোও সেই ভয় দ্বারা প্রভাবিত হয়, যা শেষ পর্যন্ত নেতিবাচক ফলাফলই বয়ে আনে। তাই এই সৃজনশীল ক্ষমতাটিকে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়। বুঝতে পারছি। অর্থাৎ প্রজেক্টর কখনো বলে না যে না ভাই, এই ছবিটি দুঃখজনক, আমি এটি দেখাবো না। একদমই না। সে শুধু তার কাজ করে যায়। আমাদের চারপাশের অনেক কিছুই হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু সেই ঘটনাগুলোকে আমরা কিভাবে প্রসেস করছি আর ভবিষ্যতের জন্য কি ধরনের মানসিক নকশা তৈরি করছি সেটি পুরোপুরি আমাদের চিন্তার উপর নির্ভরশীল। ঠিক তাই। আর এখানেই সচেতন হওয়ার সবচেয়ে বড় প্রয়োজনীয়তা দেখা দেয়। আমাদের প্রতিটি চিন্তাই এক একটি বীজ। মনের মাটিতে বীজ বোনা। হ্যাঁ, মনের মাটিতে যা রোপণ করা হবে, অবচেতন মন সেটাকেই সত্য বলে ধরে নেবে এবং ফলাফল হিসেবে তারই ফসল ফলাবে। আচ্ছা, এই চিন্তার ক্ষমতা সম্পর্কে জানার পর মানে স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসে, এই বিশাল ক্ষমতাকে কিভাবে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করা যায়? কিভাবে ব্যবহার করা যায়? হ্যাঁ, কিভাবে প্রজেক্টরের ফিল্মটাকে ইচ্ছেমতো সাজানো যায়। আর ঠিক এখান থেকেই ভিজুয়ালাইজেশন বা কল্পনার ক্ষমতার প্রসঙ্গ আসে। হ্যাঁ, বেহরেন্ড এই বিষয়টা খুব জোর দিয়েছেন। ঠিক, বইটিতে খুব স্পষ্টভাবে জোর দেওয়া হয়েছে লক্ষ্যের একটি পরিষ্কার মানসিক চিত্র বা ক্লিয়ার মেন্টাল পিকচার তৈরি করার ওপর। বলা হয়েছে এই কল্পনা যত বেশি বিস্তারিত এবং আবেগপূর্ণ হবে, এর প্রভাব তত বেশি শক্তিশালী হবে। একদম। এখানে বিষয়টা সত্যিই খুব কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে, কারণ সবাই তো কিছু না কিছু স্বপ্ন দেখে। বাসে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে অনেকেই ভাবে, ইস, যদি আমার একটা সুন্দর বাড়ি থাকতো। হ্যাঁ, ওটা তো আমরা সবাই করি। কিন্তু এই বইয়ের মতে একটি সাধারণ অস্পষ্ট স্বপ্ন দেখা বা ফ্যান্টাসির জগতে হারিয়ে যাওয়া আর মনের ভেতর একটি নিখুঁত, বিস্তারিত এইচডি বা হাই ডেফিনেশন মানসিক ছবি তৈরি করার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। বিরাট মানে আকাশ পাতাল তফাত। আমি বুঝতে পারছি যে ছবিটা খুব পরিষ্কার হওয়া দরকার, খুঁটিনাটি সব থাকতে হবে, কিন্তু আমার মূল প্রশ্ন হলো, আবেগ কেন এখানে এত গুরুত্বপূর্ণ? শুধু নিখুঁত ছবি ভাবলেই কি কাজ হয় না? অনুভূতির দরকারটা কি? যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তবে বুঝতে পারব যে মনস্তাত্ত্বিক স্তরে মানুষের মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে। আচ্ছা, কিভাবে? শুধু একটি নিখুঁত ছবি দেখা অনেকটা একটি স্থির আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট বা নকশা দেখার মতো। এটি সুন্দর, নিখুঁত, কিন্তু এতে প্রাণের স্পন্দন নেই। মানে শুধু একটা ড্রয়িং? হ্যাঁ, মানুষের মনে দুটি অংশ আছে, সচেতন মন এবং অবচেতন মন। সচেতন মন যুক্তি বোঝে, ভাষা বোঝে। কিন্তু অবচেতন মন হলো সেই মূল ইঞ্জিন যা আমাদের বিশ্বাস, অভ্যাস আর বাস্তবতাকে চালায়। আর এই অবচেতন মন কোনো ভাষা বা যুক্তি বোঝে না। এটি সবচেয়ে ভালোভাবে বোঝে তীব্র অনুভূতি বা আবেগকে। ও আচ্ছা। হ্যাঁ, যখন সেই মানসিক ছবির সাথে আবেগকে যুক্ত করা হয়, যেমন ধরুন লক্ষ্যটি পূরণ হলে কতটা আনন্দ হবে, কতটা প্রশান্তি লাগবে, তখন মূলত সেই স্থির চিত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দারুণ একটা পয়েন্ট। আবেগ হলো সেই জ্বালানি যা চিন্তাকে সচেতন মনের দেয়াল পার করিয়ে সরাসরি অবচেতন মনের গভীরে পৌঁছে দেয়। তার মানে আবেগ হলো জ্বালানি, মানে শুধু একটা গাড়ি খুব সুন্দর করে ডিজাইন করে গ্যারেজে রেখে দিলেই তো আর সেটা চলবে না। একদম না। সেটিতে স্টার্ট দেওয়ার জন্য তেলেরও প্রয়োজন আছে। আর ফ্যান্টাসি বা দিবাস্বপ্নের সাথে এর পার্থক্য হলো, ফ্যান্টাসি হলো শুধু ছবিটা দেখে আনন্দ পাওয়া, যা বাস্তবতা থেকে পালানোর একটা উপায়। ঠিক বলেছেন। আর ভিজুয়ালাইজেশন বা কল্পনা হলো একটি উদ্দেশ্যমূলক নকশা তৈরি করা, যেখানে আবেগ দিয়ে ইঞ্জিনটাকে স্টার্ট দেওয়া হয়। একদম সঠিক। আবেগ ছাড়া শুধু ছবি কল্পনা করা অনেকটা সেই তেল ছাড়া গাড়ির মতো। আর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখি, আচ্ছা, বিজ্ঞান কি বলে? যখন কোনো চিন্তার সাথে তীব্র ইতিবাচক আবেগ যুক্ত হয়, তখন মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS সে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ট্যাগ করে। RAS? হ্যাঁ, ফলে মানুষের মস্তিষ্ক তার চারপাশের পরিবেশ থেকে সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সুযোগ বা তথ্যগুলোকে অবচেতনভাবেই খুঁজে বের করতে শুরু করে, যা হয়তো আগে তার চোখ এড়িয়ে যেত। আবেগের জ্বালানি লাগবে, কিন্তু এখানে কি কাজ শেষ? ধরুন মনের ভেতর খুব সুন্দর একটা ছবি আঁকা হলো, অনেক আবেগও ঢেলে দেওয়া হলো, এরপর কি? এখানেই আসে আসল চ্যালেঞ্জ। হ্যাঁ, বইটির যে অংশটি আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে তা হলো বিশ্বাস এবং সংশয়ের মধ্যকার লড়াই। ওহ,
এই পার্টটা খুব ইন্টারেস্টিং। বইটিতে খুব জোরালোভাবে বলা হয়েছে যে শুধু ইচ্ছা পোষণ করাই যথেষ্ট নয়, মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে যা চাওয়া হচ্ছে তা ইতোমধ্যেই অর্জিত হয়ে গেছে। হুম। মনের ভেতর কোনো রকম সন্দেহ বা সংশয় থাকলে তাই এই ইনভিজিবল পাওয়ার বা অদৃশ্য শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। আমি এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করতে চাই। বলুন। ইচ্ছার বিশ্বাসের মধ্যে তো আসমান জমিন তফাত আছে। ধরুন এটিকে আমি রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়ার সাথে তুলনা করছি। আচ্ছা, বেশ। আমরা যখন মেনু দেখে খাবার অর্ডার দিই তখন কি আমরা শুধু ইচ্ছা করি যে খাবার আসুক? না, আমরা পুরো মাত্রায় বিশ্বাস করি যে রান্নাঘরে খাবারটি তৈরি হচ্ছে এবং তা কিছুক্ষণ পরই আমাদের টেবিলে আসবে। একদম ঠিক। আমরা কি তখন বারবার কিচেনে গিয়ে সংশয়ে ভুগি যে খাবারটা আদৌ রান্না হচ্ছে কিনা? হাহা, মোটেও না। আমরা আরাম করে বসে গল্প করি, কিন্তু রেস্টুরেন্টে আমরা বিশ্বাস করি কারণ সেখানে আমাদের চোখের সামনে প্রমাণ আছে যে কিচেন বলে কিছু একটা আছে। জীবনের ক্ষেত্রে তো আমাদের কাছে এমন কোনো প্রমাণ থাকে না। এটা খুব সত্যি কথা। যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি থাকে তখন নিজেকে ধনী ভাবাটা তো এক প্রকার নিজেকে বোকা বানানোর মতো শোনায়। আমরা এত সংশয় কেন করি, আর এই সংশয়টা ঠিক কিভাবে আমাদের ক্ষতি করে? আপনার এই রেস্টুরেন্টের অ্যানালজিটি সত্যিই চমৎকার এবং আপনার কাউন্টার আর্গুমেন্টটিও অত্যন্ত বাস্তবসম্মত। এটি মানব মনের একটি খুব সূক্ষ্ম দুর্বলতাকে নিখুঁতভাবে তুলে ধরেছে। তাই না? হ্যাঁ, আমরা যখন রেস্টুরেন্টে থাকি তখন বাইরের একটি কাঠামোর উপর নির্ভর করি যাকে আমরা বিশ্বাস করতে অভ্যস্ত। কিন্তু যখন জীবনের অদৃশ্য শক্তির কথা আসে তখন আমাদের যৌক্তিক বা লজিক্যাল মন বারবার প্রমাণ খুঁজতে চায়। হ্যাঁ, লজিক তো প্রমাণ চাইবেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি থাকলে যৌক্তিক মন চিৎকার করে বলতে থাকে, তুমি ধনী নও। আর ঠিক এখানেই বিশ্বাসের আসল পরীক্ষা। সংশয় বা সন্দেহ আসলে কোনো সাধারণ ভাবনা নয়, এটি অত্যন্ত সক্রিয় একটি নেতিবাচক শক্তি। সক্রিয় নেতিবাচক শক্তি। হ্যাঁ, যখন মনে সংশয় আসে যে এটি কি আদৌ হবে বা যদি না হয়, তখন মানুষ মূলত তার নিজের তৈরি করা সেই এইচডি মানসিক ছবিটিকে নিজের হাতেই মুছে ফেলে। সংশয় হলো সেই রেস্টুরেন্টের টেবিলে বসে বারবার ওয়েটারকে ডেকে অর্ডার বাতিল করে দেওয়ার মতো। ওয়াও, অর্ডার ক্যান্সেল করে দেওয়া। একদম তার মানে আমি নিজেই কিচেনকে কনফিউজড করে দিচ্ছি। ঠিক তাই। এতে রান্নাঘরের শেফ যেমন বিভ্রান্ত হন, ঠিক তেমনি অবচেতন মনও বুঝতে পারে না আসলে কি চাওয়া হচ্ছে। অবচেতন মন তো আর যুক্তি বোঝে না। না, অবচেতন মনের কাছে হ্যাঁ বা না বলে কিছু নেই। সে শুধু নির্দেশ পালন করে। যখন লক্ষ্য অর্জনের ছবি দেওয়া হয় সে সেদিকে কাজ শুরু করে। আবার যখন বলা হয় মনে হয় এটা হবে না, তখন সে সেই না হওয়ার দৃশ্যপটটিকেই নতুন নির্দেশ হিসাবে গ্রহণ করে। সর্বনাশ! হ্যাঁ, এবং সেদিকে কাজ শুরু করে দেয়। ফলে একটি সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয় এবং লক্ষ্য অর্জন পুরোপুরি বাধাগ্রস্ত হয়। এই কারণেই বেহরেন্ড বলেছেন, বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন, চূড়ান্ত লক্ষ্যের প্রতি অবিচল বিশ্বাস ধরে রাখাটা অপরিহার্য। তার মানে সংশয় করা মানে শুধু একটু আটটুক ভয় পাওয়া নয়, সংশয় করা মানে হল ব্যর্থ হবার জন্য খুব শক্ত একটা অর্ডার প্লেস করা। এটা সত্যি একটা মারাত্মক ভাবনা। একদম, এটা ভয়ঙ্কর একটা জিনিস। কিন্তু এই যে চারপাশের কঠিন বাস্তবতার মাঝেও বিশ্বাস ধরে রাখা এবং সংশয়কে দূরে রাখা, এটি তো আর একদিনের কাজ নয়। মানুষের মন তো স্বভাবতই চঞ্চল, বারবার সে প্রমাণের দিকে ছুটতে চায়। তাহলে এই পুরো প্রক্রিয়াটিকে কিভাবে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়? বইটিতে এই বিষয়টি কিভাবে তুলে ধরা হয়েছে? এখানে বলা হয়েছে যে বিশ্বাস এবং কল্পনাকে কোনো এক ছুটির দিনের কাজ না বানিয়ে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। আচ্ছা। প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্যের দিকে মনোযোগ বা ফোকাস ধরে রাখা এবং একই চিন্তার পুনরাবৃত্তি করা অপরিহার্য। এছাড়া একটি স্পষ্ট উদ্দেশ্য বা ক্লিয়ার ইন্টেনশন নির্ধারণ করতে হবে। মানে রোজ করতে হবে বিষয়টা। হ্যাঁ, নেতিবাচক চিন্তা পরিহার করে ধৈর্য ধরে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর সর্বোপরি একটি বিশেষ গুণের কথা বলা হয়েছে, কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। তাহলে এসবের মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি এটিকে খুব সহজভাবে দেখি, তবে এটি প্রতিদিন একটা গাছে পানি দেওয়ার মতো। দারুণ একটা উদাহরণ। কিন্তু শুধু পানি দেওয়াই তো সব নয়, গাছটিকে তো আগাছা থেকেও মুক্ত রাখতে হবে। ধারাবাহিকতা এবং ধৈর্যই হল সেই নিয়মিত পানি দেওয়ার কাজ, আর সংশয়গুলোকে উপড়ে ফেলাই হল আগাছা পরিষ্কার করা। একদম পারফেক্ট তুলনা। কিন্তু আমি একটু বিশেষভাবে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। সাধারণত কৃতজ্ঞতাকে আমরা
একটি নৈতিক গুণ হিসেবে দেখি। কৃতজ্ঞ হওয়া মানে ভালো মানুষ হওয়া। কিন্তু এই বইয়ের মতে এটি কি শুধুই একটি নৈতিক গুণ, নাকি এর পেছনে কোনো ব্যবহারিক বা মেকানিক্যাল কারণ আছে? এই জায়গাটিতেই বেহরেন্ডের দর্শন সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল হয়ে ওঠে। গাছের যত্ন নেওয়ার তুলনাটি অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। আর এই যত্ন নেওয়ার প্রক্রিয়ায় কৃতজ্ঞতা কোনো নিছক নৈতিক উপদেশ নয়, এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক টুল বা হাতিয়ার। আচ্ছা, কিভাবে? মানুষ সাধারণত যা নেই তা নিয়ে হাহুতাশ করে। এটি হলো অভাবের বা ল্যাকের মানসিকতা। অভাবের মানসিকতা থেকে যখন কোনো কিছু চাওয়া হয় তখন তার মূলে থাকে ভয়, না পাওয়ার ভয়। এই ভয়টাই তো সব নষ্ট করে। ঠিক। আর আমরা আগেই জেনেছি যে অবচেতন মন এই ভয় বা আবেগকে খুব দ্রুত গ্রহণ করে। কিন্তু যখন মানুষ তার জীবনের বর্তমান ভালো জিনিসগুলোর জন্য সত্যিকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন কি হয়? তখন সে তার মস্তিষ্ককে অভাবের ফ্রিকোয়েন্সি থেকে সরিয়ে প্রাচুর্য বা অ্যাবান্ড্যান্সের ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায়। তার মানে কৃতজ্ঞতা হলো সেই ফিল্টার যা আমাদের প্রজেক্টরের লেন্সটাকে পরিষ্কার করে। চমৎকার বলেছেন। আমরা যখন কৃতজ্ঞ থাকি তখন আমরা আসলে মহাবিশ্বকে বা আমাদের অবচেতন মনকে এই বার্তা দিই যে আমার কাছে অনেক কিছু আছে, আমি প্রাপ্তিতে বিশ্বাস করি। একদম তাই। এটি মনকে শান্ত রাখে এবং সংশয় দূর করার জন্য সবচেয়ে ভালো অ্যান্টিডোট বা প্রতিষেধক হিসেবে কাজ করে। এটা তো খুব লজিক্যাল একটা ব্যাপার। হ্যাঁ, মনস্তাত্ত্বিক বা স্নায়বিক দৃষ্টিকোণ থেকেও যদি ভাবি, একজন মানুষ একই সাথে গভীরভাবে কৃতজ্ঞ এবং প্রচণ্ড ভীত হতে পারে না। আরে হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এই দুটি আবেগ মস্তিষ্কে একসাথে অবস্থান করতে পারে মোড়ো। তাই যখন মন কৃতজ্ঞতায় পূর্ণ থাকে তখন সেখানে সন্দেহ বা ভয়ের কোনো জায়গা থাকে না। এটি চিন্তার প্রজেক্টরটিকে সবসময় সঠিক এবং পরিষ্কার ফিল্ম চালানোর জন্য প্রস্তুত রাখে। আমাদের আজকের এই আলোচনা সত্যি অনেকগুলো নতুন এবং প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার মতো চিন্তার দরজা খুলে দিচ্ছে। হ্যাঁ, আমাদের একটি গভীর আত্মোপলব্ধির দিকে নিয়ে যায়। আমাদের প্রত্যেকের ভেতরেই একটি লুকানো বা অদৃশ্য শক্তি রয়েছে, আর তা হল আমাদের নিজেদের মন এবং আমাদের চিন্তার কাঠামো। একদম। বাইরের পৃথিবী বা ভাগ্য আমাদের নিয়ন্ত্রণ করে না, বরং আমরা নিজেদের চিন্তা, আবেগ এবং বিশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমেই কেবল আমাদের ভবিষ্যৎ গড়তে পারি। আমরা আর সেই থিয়েটারের পুতুল নই, আমরাই আমাদের জীবনের রূপকার, আমাদের স্ক্রিপ্ট রাইটার এবং আমাদের প্রজেক্টরের অপারেটর। বইটির এই বার্তাটি একই সাথে অত্যন্ত ক্ষমতায়নমূলক বা এম্পাওয়ারিং এবং একই সাথে বিশাল এক দায়িত্বের ব্যাপার। হ্যাঁ, দায়িত্ব তো বটেই। যখন মানুষ বুঝতে পারে যে তার নিজের চিন্তায় তার পৃথিবী তৈরি করছে, তখন তাকে নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিতে হয়। সে আর পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার হয়ে থাকে না, বরং পরিস্থিতির স্রষ্টা হয়ে ওঠে। ঠিক। এই উপলব্ধিটুকু মানুষের জীবনকে আমূল বদলে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ এটি মানুষকে তার নিজের ভেতরকার অসীম সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দেয়। সত্যিই তাই। স্রষ্টা হওয়ার এই অনুভূতি অসীম সাহসের যোগান দেয়, আবার একই সাথে সতর্কও করে। তবে আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে আমি একটি বিষয় নিয়ে একটু ভাবতে চাই, যা হয়তো আমাদের অনেকেই নতুন করে ভাবাবে। অবশ্যই, বলুন। আমরা এতক্ষণ বইয়ের উৎস থেকে জানলাম যে আমরা যা সচেতনভাবে কল্পনা করি, আবেগ দিয়ে অনুভব করি এবং গভীরভাবে বিশ্বাস করি, তাই বাস্তবে রূপ নেয়। এটি তো গেল আমাদের সচেতন চেষ্টার কথা। কিন্তু একবার ভেবে দেখার বিষয় হল, সারাদিন ভরে আমাদের মনের ভেতর দিয়ে যে হাজার হাজার এলোমেলো, অসচেতন ও অগোছালো চিন্তা বয়ে যায়, সেগুলোর কি হয়? এটা খুব গভীর একটা পয়েন্ট। আমরা যখন ট্রাফিকে জ্যামে বসে বিরক্ত হই, কারোর ওপর অকারণে রাগ করি বা কোনো ভিত্তিহীন ভয়ে শিউরে উঠি, তখনও তো আমাদের ভেতরে সেই প্রজেক্টরটি চলছে, তাই না? একদম। তাহলে কি আমাদের এই অগোছালো, অপ্রয়োজনীয় চিন্তাগুলো নীরবে আমাদের কোনো অজানা ভবিষ্যৎ তৈরি করে চলেছে? এই অদৃশ্য শক্তি কি কখনো ঘুমায়? নাকি আমাদের প্রতিটি অসচেতন চিন্তাও এই মহাজাগতিক ক্যানভাসে ক্রমাগত ছবি এঁকেই চলেছে, যা আমরা টেরও পাচ্ছি না? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আগামীকালের স্ক্রিপ্ট কি তবে আমাদের আজকের এই অসতর্ক মুহূর্তগুলোতে লেখা হয়ে যাচ্ছে? এই প্রশ্নটি হয়তো আমাদেরকে নিজেদের প্রতিটি ছোট ছোট চিন্তার প্রতি আরও একটু বেশি যত্নশীল এবং সচেতন হতে সাহায্য করবে। এটি একটি গভীর দার্শনিক এবং মনস্তাত্ত্বিক প্রশ্ন, যা সত্যি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। এই অদৃশ্য শক্তির কোনো সুইচ অফ বাটন নেই।
এটি সর্বদা ক্রিয়াশীল। ঠিক তাই। আজকে আমরা যেখানে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসছি, সেই স্ক্রিপ্ট আর প্রজেক্টরের কথায়। আমাদের অদৃশ্য শক্তি সবসময় জাগ্রত আছে। এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা যে আমরা কি সচেতনভাবে একটি সুন্দর মাস্টারপিস তৈরি করব, নাকি অসচেতনভাবে এলোমেলো কোনো গল্প লিখে যাব। আজ এ পর্যন্তই। নিজের চিন্তার প্রতি খেয়াল রাখুন।